প্রায় ১০ দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেস, দি নিউ বোর্ডিং হাউস। মজিদ ওই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধ গহ্বর খুঁজে বের করে। নামমাত্র ভাড়ায় একটা ঘর, সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল। চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতার জায়গা নেই। মজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে। মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মজিদের নেই। তাকে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত নানান ধান্দায় ঘুরতে হয়। প্রতি মাসে ৩টি মানি অর্ডার করতে হয়, একটা দেশের বাড়িতে, একটা তার বিধবা বড় বোনের কাছে এবং তৃতীয়টি আবু কামাল বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি। জিজ্ঞেস করলে হাসে। এইসব রহস্যময় কারণে মজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মজিদের পছন্দ কি না আমি জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মেশে, কোনো কিছুতেই অবাক বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুঘর জার্মান কালচার সেন্টারে জাদু দেখাচ্ছেন। বিস্ময়কর কাণ্ড কারখানা এক এক পর এক এক ঘটে যাচ্ছে। একসময় তিনি তার সুন্দরী স্ত্রীকে করাত দিয়ে কেটে ২ টুকরো করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে উ উ জাতীয় শব্দ করছে। তাকিয়ে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে। ক্ষীণ নাক ডাকার শব্দও আসছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলতে তুলতে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল, অথচ আমি অনেক ঝামেলা করে 2টা টিকিট জোগাড় করেছিলাম যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনেও তাকে যদি নিয়ে যাওয়া হয়, সেই হাই চাপাতে চাপাতে বলবে, ও আচ্ছা এটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি। মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য। সত্যি সত্যি সে কি করে, বা আসলে সে কি কিছু করে কিনা। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পত্রিকা পড়তে লাগলো। বছর খানেক আগের বাসি একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞেসও করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কী রে মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তরও দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তোর আজ টিউশনই নেই? ঘরে বসে আছিস কেন? আজ তো শুক্রবার। তখন মনে পড়ল ছুটির দিনে যখন তার হাতে কোনো কাজ থাকে না, তখনই সে ম্যাগাজিন জোগাড় করে। ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়, আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায়। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়ার বা পাওয়ার নেই। 4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজে সে খুশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরি চেষ্টা করেছিল। তারপর দূর, আমার হবে না এই বলে সব ছেড়ে দিয়েছে। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করেই কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি, তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন, আমার কোনো দায়িত্ব নেই। তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তুই তো কিছু করছিস না। মজিদ কিছুই বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করল না। আসলে তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়। আগের মতোই সে কি নির্লিপ্ত থাকে, না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়। আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করল, চোখ তীক্ষ্ণ করে বলল, যে কখনো আমাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছো? চিনি না জানি না, একটা ছেলেকে নিয়ে আমি যাব।
সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করবার এই একটা পথ। সে যত রাগ করে আমি তত হাসব। আমার হাসি দেখে সে আরও রাগবে, আমি আরও হাসব। সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো। সে মজিদকে নিয়ে যেতে রাজিও হলো। আমি একটি ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়, পত্রিকায় দেখলাম জিরাফ এনেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি করব, কিছুই তো হবে না, তবুও দেখে আয়। ইচ্ছে করছে না। আমার এক দুঃসম্পর্কের ফুফাতো বোন, বেচারির চিড়িয়াখানা দেখার শখ, সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখে মজিদ একটা ধাক্কা খাবে, সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসল। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসছেন কেন? পিছনে আসুন, দুজন গল্প করতে করতে যাই। মজিদ বলল, আচ্ছা। পেছনে এসে বসল। তার মুখ ভাবলেশহীন। একবার ভালো করে দেখলেও না তার পাশে যে বসে আছে সে মানবী না অস্পরী। ফিরে আসার পর জিজ্ঞাসা করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? কি হলো কথা? মনে নেই। আচ্ছা, রূপার পরনে কি রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি তো। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই। রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই। তার কাছে থেকে শিখতে চেষ্টা করি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেন, মজিদ সে স্তরটি কি করে এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে ইচ্ছা করে। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে গেছেন তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, নির্লিপ্ততা। পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছুই নয়, ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্কেও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙ্গিতে হইবে। মানুষের অসাধ্য কিছু নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভেতরে সে ক্ষমতা আছে। সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হয়েছে। মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্তই একটি পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফল কাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতেও রূপান্তরিত হয়। তাই যদি হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করিতে পারিব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কথা কিছু মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ হলো, তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয়, এইবার এই খেলনা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি দিয়ে খেলনা ভাঙতে বসলেন। আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে দেখতাম। একবার খাঁচায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সবুজ সুন্দর রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা আমি কি এটা পুষবো? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনো মরিচ খায়। ঝাল লাগে না? না, একটা শুকনো মরিচ নিয়ে এসে দাও, দেখবে কিভাবে কপ কপ করে খাবে।
আমি ছুটে গেলাম শুকনো মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলেছে। এমন সুন্দর একটি পাখি মরে পড়ে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করিস না, মৃত্যু হচ্ছে এই জগতের একটা সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করেছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে, মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারবেন, অথচ মজিদ কোনো রকম ট্রেনিং ছাড়াই সবসময় মায়া কাটিয়ে বসে আছে। মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভই হতো। মজিদ, কি? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না রে। আমার বড় ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারবে। তিনি আমাকে চেনেন কিভাবে? তোকে চেনে না, চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সার টানাটানি তো এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর টাকা পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে। কিছুদিন পর বোনকেও আর টাকা পাঠাতে হবে না। সেও কি মারা যাচ্ছে নাকি? না, তার ছেলে পাশ করে গেছে, বিএ পাশ করেছে, চাকরি বাকরির কিছু পেয়ে যাবে হয়তো। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না, চল খেয়ে আস। রাস্তায় নেমেই মজিদ বলল, বিয়ে বাড়িটারি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল পুরানো ঢাকায় গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। আবার এত দূর যাবো? আজ ছুটির দিন, একটু হাঁটলেই বিয়ে বাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? দূর দূর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব, ভালো লাগে। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তায় মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছি? গাছ হয়ে যাচ্ছিস বেটা, গাছ। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই তো। আমরা রিক্সার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিক্সা আছে, তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপে ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এত কিছু মাথায় ঢুকবে না এরকম বোকা একজন রিক্সাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল। তুই দেখ রিক্সা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের এক স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে, এদের নামও হয়েছে যেমন সুন্দর, সাজসজ্জাও তেমনই সুন্দর। আমাকে দেখে দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স খুব অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানে আর আসছে না। মাস দুয়েক পর আবার এসে উপস্থিত, সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সেই বসন্ত পেল কি করে? সবসময় ভাবি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয়ে ওঠে না আর। তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে। আগে ব্যবহার খুব খারাপ ছিল। যেমন হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? টেলিফোন করবেন? যদি টেলিফোনের ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। 2টা টেলিফোন করব। এই যে 4 টাকা। টাকা দিয়ে সবসময় লজ্জা দেবেন না স্যার। লজ্জার কিছু নেই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায় জিজ্ঞেস করব ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দেবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানেই টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো,
হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ, আমি মীরা। আপনি কে আমি বুঝতে পেরেছি। আপনি টুটুল। আসল জন না, নকল জন। ওই দিন খট করে টেলিফোন রেখে দিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেও ছিলাম, লাইন কেটে গেল আবার। তাহলে কেন করলেন না? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান থেকে টেলিফোন করি। 2টা টাকা পকেটে নিয়ে যাই, আরেকবার করতে হলে আরও 2 টাকা লাগবে। বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের 2জনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ, শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ। আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটিও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা? বলবো? আমার কিন্তু মুখস্থ। কবিতার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছে, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করল। অতন্দ্রনীলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো। সৌর তারা ছাওয়া এই বিছানায়, সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে, এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা অতন্দ্রনীলা। হঠাৎ করে শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। কবিতা সে আবৃত্তি করলো চমৎকার। আবৃত্তির শেষে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম? হ্যাঁ, পারলে। তোমার স্মৃতিশক্তি খুব ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন, এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর। আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা মনে পড়ে, হয় এগুলো আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তখন সেটা নোটবুকে টুকে রাখি। আপনি কি খুব কবিতা পড়েন? না, একেবারে না, তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতাও শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি। বাহ, কি সুন্দর নাম। সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতোর দোকান আছে। মীরা খিলখিল করে হেসে উঠল। অনেকক্ষণ পর্যন্ত হাসলো। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণে সে এতক্ষণ ধরে হাসছে। হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না। আচ্ছা, রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে, টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যাই, মনে হয় আপনি টেলিফোন করেছেন। তাই নাকি? হ্যাঁ। আর একটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন। ওই পাঞ্জাবিটা নেওয়ার জন্য হলেও আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আসবো। কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসবো। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন? আমি খুব সহজেই পাবো। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাক আছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে কাটা দাগ আছে?
আমার কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। আচ্ছা বলুন তো আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি। হলো না, আপনার আসলে কোনো ক্ষমতা নেই। ঠিক ধরেছ, কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করেছিলাম। মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হলো। হ্যাঁ হয়েছে। টেলিফোন কি রেখে দেব? না না, প্লিজ আপনার ঠিকানা বলুন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অনেকক্ষণ কথা হয়েছে। আর না, মজিদ বোধহয় রিক্সা ঠিক করে ফেলেছে। তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যেই অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতেই রূপার বাবা ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিল ছোকরা, হু আর ইউ? কি চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলামি করবার জায়গা পাও না। আমি তোমাকে এমন শিক্ষা দেব। আপনি এত রেগে যাচ্ছেন কেন? শাট আপ। আমি ভদ্রলোককে আরও কিছুক্ষণ হইচই করবার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলোও তাই। রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা আসছি। অনেকবার আসছি বলেও তুমি আসোনি। এইবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা, মা, ভাই বোন কেউই আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিক্সা ঠিক করেছে। রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে ঘুমোচ্ছে। মজিদ শান্তমুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ হলো কি করে। কিছু কিছু প্রশ্ন আছে যা কোনো দিনও করা হয় না। এটিও বোধহয় সেই জাতীয় কোনো প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম। অসহ্য গরম। সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি এবং মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা। সে দ্রুত তার পাখা নড়াচ্ছে। গরম তাতে কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে। সে গভীর ঘুমে অবচেতন। ঘরে শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক এক সময় এক একভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে। প্রখর দুপুর। নদীর জলে আকাশের ঘন নীল ছায়া। ঝিম ধরে আছে চারদিকে। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যেই বিশ্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ। মজিদ চোখ মেলল। কি রে, কি হয়েছে? কিছু না। স্বপ্ন দেখেছিস? দুঃস্বপ্ন? না। কি স্বপ্ন দেখেছিস বলতো? মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে ক্ষীণস্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বুলাতেন। আমার ইচ্ছে করছে ঠিক সেই ভঙ্গিতেই মজিদের গায়ে হাত বুলাতে। হিমু। কি? আমার বাবা আমাকে খুব আদর করত। সব বাবারাই করে। আমার বাবা খুব বেশি করত। একদিন কি হয়েছে জানিস? বল, শুনছি। না থাক। থাকবে কেন, শুনি। এই গরমে ঘুম আসছে না। তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না থাক। মজিদ আর শব্দ করল না। ঘরের ভেতর অসহ্য গরম। আমি অনেক চেষ্টা করেও নদী আনতে পারলাম না। আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবা কি আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল?
যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করবার চেষ্টা করেছেন। কত রকম উপদেশ তিনি তার খাতা ভর্তি করে রেখেছেন। মৃত্যুর আগের মুহূর্ত হয়তো ভেবেছেন এই উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি সেই সব উপদেশ কি মানি নাকি মানার ভান করি? তার খাতায় লেখা উপদেশ নাম্বার 11, সৃষ্টিকর্তার অনুসন্ধান। সৃষ্টিকর্তার অনুসন্ধান করিবে, ইহাতে আত্মার উন্নতি হইবে। সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার। স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও, বহুরূপে সম্মুখে তোমার, সারি কোথাও খুঁজিস ঈশ্বর। মজিদ আবার কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তবে কাঁদছে ঘুমের মধ্যে। সে আবার ঘুমিয়ে পড়েছে। সে কি প্রতি রাতেই কাঁদে? বড় ফুপু অবাক হয়ে বললেন, তুই কোত্থেকে? আমি বললাম, আসলাম আর কি, তোমাদের খবর কি? কয়েকদিন পর উদয় হয়ে বললি, তোমাদের খবর কি? তোর কত খোঁজ করেছি, কোথায় গিয়েছিলি? মজিদের গ্রামের বাড়িতে। মজিদকে নিয়ে ওর বাবার কবর জিয়ারত করে এলাম। মজিদ আবার কে? তুমি চিনবে না, আমার ফ্রেন্ড। আমাকে এত খোঁজাখুঁজি করেছিলে কেন? বড় ফুপুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোকে খুঁজছি বাদলের জন্য, ওকে তুই বাঁচা। অসুখ? তুই নিজেই গিয়ে দেখ, ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলেছে। 1 সপ্তাহ পরে পরীক্ষা। বলো কি? বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিকভাবেই পড়াশোনা করছে। পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরও বড় হয়েছে, দাড়িকোপ আরও বেড়েছে, গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি। বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, খবর কি রে? বাদল বলল, খবর তো ভালোই। তুই নাকি বই পুরাচ্ছিস? সব বই তো পুরাচ্ছি না, যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। ও আচ্ছা। বাদল হাসতে হাসতে বলল, মা বাবা দুইজনের ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কি ধারণা মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তবে মাথা উকুন হয়েছে। বলিস কি? মাথা ঝাঁকি দিলে টুপটাপ করে উকুন পড়ে। বলিস কি রে? হ্যাঁ সত্যি, দেখবে? থাক থাক, দেখাতে হবে না। হিমু ভাই, তুমি এসে ভালোই হয়েছে, বাবাকে বুঝিয়ে দাও। বাবার ধারণা আমার সব শেষ। ফুপা কি বাসায়? হ্যাঁ বাসায়, কিছুক্ষণ আগেই আমার ঘরে ছিলেন, নানান কথা বুঝাচ্ছেন। আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম। তার স্বাস্থ্য এই কয়েকদিনে মনে হয় আরও ভেঙেছে। চোখের চাহনিতে দিশেহারা ভাব। তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন, যে দৃষ্টি বলে দিচ্ছে, তুমিই আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী। তোমার জন্য আমার এই অবস্থা। কেমন আছেন ফুপা? ভালো। রিনকি কোথায়? শ্বশুরবাড়িতে? হ্যাঁ। সন্ধেবেলায় ঘরে বসে আছেন যে, প্র্যাকটিসে যাচ্ছেন না? আর প্র্যাকটিস, সব মাথায় উঠেছে। আমি ফুপার সামনে চেয়ারে বসলাম। মনে হচ্ছে আজও তিনি খানিকটা মদ্যপান করেছেন। আমি সহজ গলায় বললাম, ফুপা ওই চাকরিটা কি আছে? কোন চাকরি? ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন। তুমি চাকরি করবে? নতুন কথা শুনছি। আমি করব না, আমার এক বন্ধুর জন্য। ফুপা চুপ করে রইলেন। আমি বললাম, বাদলের ব্যাপারটা আমি দেখছি, আপনি ওর চাকরিটা দেখুন। বাদলের তুমি কিছু করতে পারবে না, ও এখন সমস্ত চিকিৎসার অতীত। বইপত্র সব পুড়িয়ে ফেলেছে, ছাদে আগুন জ্বালিয়েছে, সেই আগুনের সামনে মাথা জাগাচ্ছে আর মাথা থেকে উগুন পড়ছে আগুনে। পটপট শব্দ হচ্ছে। ছি 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 ছি, কি কাণ্ড! আমি হতভম্ব হয়ে দেখলাম। একবার ভাবলাম একটা চড় লাগাই, তারপর মনে হলো কি লাভ। ফুপা দীর্ঘশ্বাস ফেললেন। আমি হাসলাম। ফুপা বললেন, তুমি হাসছো? তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে, আমার কাছে না। আমি বাদলের ব্যাপারটা দেখছি, আজই দেখছি। আমার বন্ধুর চাকরির ব্যাপারটা দেখবেন। তোমার বন্ধু কি তোমার মতোই? না, ও চমৎকার ছেলে।
আমি বাদলকে নিয়ে বের হলাম। বাদল মহা খুশি। রাস্তায় নেমে বলল, তোমার পরিকল্পনা কি হিমু ভাই? সারা রাত রাস্তায় হাঁটবো, কথা কি তোমার মনে আছে? সারা রাত আমরা হাঁটলাম, জ্যোৎস্নার রাত। মনে হচ্ছিল আমরা দস্তয়েভস্কির উপন্যাসের কোনো চরিত্র। মনে আছে? হ্যাঁ আছে। আজও কি সেই রকম কিছু করছো? না, আজ যাচ্ছি সেলুনে, দাড়ি খুব কামাবো। বাদল হতভম্ব হয়ে গেল, যেন এমন অদ্ভুত কথা সে জীবনে শুনেনি। ক্ষীণস্বরে বলল, দাড়িগোপ? লম্বা চুলে তো তোমাকে কি অদ্ভুত সুন্দর লাগে, তা তো তুমি জানো না। তোমাকে অবিকল রাসপুতিনের মতো লাগে। রাসপুতিনের মতো লাগলেও ফেলে দিতে হবে। এক জিনিস বেশি দিন ধরে রাখতে নেই, ভোল পাল্টাতে হয়, অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকবো, তারপর আবার। তাহলে আমিও কি ফেলে দেবো? দেখ চিন্তা করে। অবশ্য উকুনের জন্য কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর চুলকায়, রাতে ঘুম ভালো হয় না। তাহলে বরং ফেলেই দিই। তুমি ফেললে তো ফেলবই। বাদল হাসতে লাগলো। মনে হচ্ছে গভীর কোনো আনন্দ তার হৃদয় পূর্ণ হয়ে আসছে। দুইজনে চুল কেটে দাড়িগোপ ফেলে দিলাম। বাদল কয়েকবারই বলল, ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। আমি বললাম, আয়নার দিকে তাকিয়ে দেখ, নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার। যখন যে সাজ ধরবি সেই রকম ব্যবহার করবি, একে বলে ব্যক্তিত্ব রূপান্তর। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, পারছি হিমু ভাই। ফুপা এবং ফুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘদিন কোনো কথা বলতে পারলেন না। সবার আগে নিজেকে সামলিয়ে নিলেন ফুপা। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে কাল আমার চেম্বারে এসো, 11টা থেকে 12টার মধ্যে, মনে রাখবে? হ্যাঁ থাকবে হেমু, মেনি থ্যাঙ্ক। আমি হাসলাম। ফুপা বললেন, আমার ঘরে এসো, গল্প করি, তোমার সঙ্গে গল্পই করা হয় না। আমি বললাম, আপনি যান, আমি আসছি, একটা টেলিফোন করে আসি। ফুপা বললেন, তোমার এই টেলিফোন ব্যাধিরও একটা চিকিৎসা হওয়া দরকার। কার সঙ্গে এত কথা বলো, ঘন্টার পর ঘন্টা কথা? আমার তো দু একটা কথা বলতেই বিরক্ত লাগে। ওপাশ থেকে হ্যালো শুনেই আমি বললাম, কে, মীরা? অনেকক্ষণ কোনো শব্দ হলো না। আমি নিশ্চিত মীরা।